সরকারকে বেকায়দায় ফেলতে পৈশাচিক হামলা হচ্ছে অভিযোগ ফখরুলের। স্বেচ্ছাসেবক দল নেতার খুনিদের দ্রুত গ্রেফতার দাবি। নির্বাচনের চ্যালেঞ্জ মোকাবেলায় প্রস্তুত বিএনপি নেতাকর্মী। খালেদা জিয়ার সমাধিতে দোয়া জিয়ারত করলেন যক্সু নেতারা। নির্বাচন ঘিরে সুন্দরবনের গোলাখালী দ্বীপের নতুন স্বপ্ন। প্রকৃতির সঙ্গে লড়াইয়ে নেতাদের পাশে চান ভোটাররা। দাবি সড়ক ও সুপেয় পানির। 14 বছর পর শুরু হচ্ছে ঢাকা করাচির সরাসরি ফ্লাইট। 29 জনের উদ্বোধন। দুদেশের সম্পর্ক আরও সুদৃঢ় হওয়ার প্রত্যাশা। কমছে দিন রাতের তাপমাত্রার গড় ব্যবধান। ঘন কুয়াশায় কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা। বিরূপ প্রভাব জনস্বাস্থ্য ও কৃষিতে। খরস্রোতা নদীর চন্দনা হারিয়েছে যৌবন। দখল দূষণে সংকটে অস্তিত্ব। বাঁধ দিয়ে মাছ চাষ আর ফসল আবাদ প্রভাবশালীদের। এবং ক্রিকেটের স্বার্থ ও ভবিষ্যৎ চিন্তা করে সিদ্ধান্ত নেয়ার আহ্বান তামিম ইকবালের। আলোচনার মাধ্যমে সঠিক সমাধানের তাগিদ। দেখছিলেন সুপার বোর্ড সংবাদ শিরোনাম। সংবাদ সকালের সঙ্গে আছি আমি আয়েশা বুবলি। এবার বিস্তারিত। অন্তর্বর্তী সরকারকে বেকায়দায় ফেলতে একের পর এক পৈশাচিক হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার বিকেলে দেয়া এক শোক বার্তায় এ অভিযোগ করেন তিনি। শোক বার্তায় মির্জা ফখরুল বলেন, ছাত্র জনতার আন্দোলনে আওয়ামী স্বৈরাচার শাসক গোষ্ঠীর পতনের পর দুষ্কৃতকারীরা আবারও দেশে অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি সহ নৈরাজ্যের মাধ্যমে ফায়দা হাসিলের অপতৎপরতায় লিপ্ত হয়েছে। এ সময় স্বেচ্ছাসেবক দল নেতার হত্যাকারীদের দ্রুত আইনের আওতায় আনার দাবিও জানান বিএনপি মহাসচিব। স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বিরকে হত্যা করতে কারওয়ান বাজারের স্টার কাবাবের পেছনের অন্ধকার গলি বেছে নেয় সন্ত্রাসীরা। বাসায় ফেরার পথেই গুলিতে ঝাঁঝরা করা হয় তাকে। পুলিশ বলছে এটি পূর্ব পরিকল্পিত হত্যা। এদিকে বৃহস্পতিবার তেজগাঁও থানায় হত্যা মামলা করেছেন মুসাব্বিরের স্ত্রী। ফজলে আদিত্য রিপোর্ট। রাজধানীর কারওয়ান বাজারে হোটেল স্টার কাবাবের একটি অনুষ্ঠান শেষে বাসায় ফেরার পথেই আততায়ীদের হাতে খুন হন স্বেচ্ছাসেবক দল নেতা আজিজুর রহমান মুসাব্বির। সিসিটিভি ফুটেজে দেখা যায় স্টার কাবাবের পেছনের সরু অন্ধকার গলিতে আগে থেকেই ওত পেতে ছিল দুই হামলাকারী। মুসাব্বির গলি দিয়ে প্রবেশ করতেই বস্তার ভিতর লুকিয়ে রাখা অস্ত্র বের করে পেছন থেকে চালানো হয় গুলি। আকস্মিক হামলায় আহত হলেও প্রাণে বাঁচতে দৌড়ে পালানোর চেষ্টা করে মুসাব্বির। অন্ধকার গলিতে ওত পেতে থাকা হামলাকারীরা হত্যার উদ্দেশ্যে এতটাই মরিয়া ছিল যে গুলি করার পরও পুনরায় পেছন থেকে গুলি করতে ছুটে যায় মুসাব্বিরের দিকে। প্রাণ বাঁচাতে পালাতে গিয়ে অন্ধকার গলিতেই পড়ে যান মুসাব্বির। এই সময় পড়ে যাওয়া মোবাইল ফোন রেখে ছুটে পালান তিনি। পেছন থেকে ধাওয়া করা হত্যাকারীরা সামনে লাইটের আলো দেখায় পরিচয় গোপন করতে, আর সামনে আগায়নি তারা। এ সময় মুসাব্বিরের ফোন নিয়ে পালিয়ে যায় তারা। গুলিবিদ্ধ মুসাব্বির প্রাণ বাঁচাতে ছুটে পালালেও কয়েক গজ এগোতেই ফের লুটিয়ে পড়েন মাটিতে। পরে স্থানীয়রা তাকে মেডিকেলে নিলে মৃত ঘোষণা করে চিকিৎসক। ঘটনার পর থেকে স্টার কাবাবের পেছনের সরু গলিতে তৎপরতা বাড়ায় গোয়েন্দা সংস্থা। সংগ্রহ করা হয় হত্যার আলামত। এই হত্যায় মুসাব্বিরের স্ত্রী বৃহস্পতিবার তেজগাঁও থানায় অজ্ঞাতনামা কয়েকজনকে আসামি করে মামলা করেছেন। গতকাল রাতের যে ঘটনাটি ঘটেছে হত্যাকাণ্ডের, স্বেচ্ছাসেবক দলের নেতা মুসাব্বিরের স্ত্রী বাদী হয়ে আজকে সকালে আমাদের কাছে একটি অভিযোগ দিয়েছেন। তো একটু আগে মামলা হয়েছে। পুলিশ বলছে এটি পরিকল্পিত হত্যাকাণ্ড। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে হামলাকারীদের শনাক্তের চেষ্টাও চালাচ্ছে তারা। আসামির ব্যাপারে এখানে ডিটেল কোনো কিছু নেই। তো অজ্ঞাত আসামি যেহেতু, আমরা সকল অ্যাঙ্গেল ধরেই আমরা আগাচ্ছি। তদন্তে চাঁদাবাজি সহ বেশ কিছু বিষয় গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে বলেও জানান তেজগাঁও জোনের ডিসি। ফজলে আদিত্য, দেশ টিভি, ঢাকা। সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবর জিয়ারত করেছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্সু নেতারা। বৃহস্পতিবার সন্ধ্যায় জিয়ারত শেষে নবনির্বাচিত যক্সু ভিপি মোহাম্মদ রিয়াজুর ইসলাম জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন। পরে শহীদ শরীফ ওসমান হাদির কবর জিয়ারতে যান যক্সু প্রতিনিধি দল। তারেক মাহমুদ সুজনের রিপোর্ট। নির্বাচিত হওয়ার প্রথম দিনেই বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ যক্সু নেতারা।
জিয়ারত শেষে জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠায় বেগম খালেদা জিয়ার অবদানের কথা স্মরণ করেন যকসুর সদ্য নির্বাচিত ভিপি মোহাম্মদ রিয়াজুল ইসলাম। জগন্নাথ বিশ্ববিদ্যালয় তার সময় প্রতিষ্ঠিত হয়েছিল এবং তিনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছিলেন, যার কারণে তিনি আমাদের কাছে আরেকটু বেশি গুরুত্বপূর্ণ। তিনি যদি জীবিত থাকতেন তাহলে আমাদের জন্য আজকের দিনটা আরো আনন্দের হতেন এবং আমরা মনে করি তিনি জীবিত থাকলে তিনি আমাদেরকে তার কাছে ডেকে নিতেন। পরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদির কবর জিয়ারত করতে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে আসেন যকসু নেতারা। জিয়ারত শেষে শরীফ ওসমান হাদির আদর্শ সবসময় ধারণ করে যাওয়ার অঙ্গীকার করেন যকসু ভিপি। আমরা শহীদ ওসমান বিন হাদি ভাই যে পথে সংগ্রাম করেছেন এবং বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির যে পথে সংগ্রাম করে যাচ্ছেন, আমাদের পথ এক ও অভিন্ন। আমরা এক একজন নির্বাচিত প্রতিনিধি, আমরা শহীদ শরীফ ওসমান বিন হাদির কণ্ঠস্বর হিসেবে কথা বলতে চাই। এই সময় নতুন বাংলাদেশ বিনির্মাণে সবাইকে সঙ্গে নিয়ে কাজ করে যাবেন বলে জানান ডাকসু ভিপি সাদিক কায়েম। আমরা যারা নির্বাচন করেছি আমরা প্রত্যেকেই জুলাইয়ের সহযোদ্ধা। তো আমাদের এখন মূল উদ্দেশ্য হচ্ছে সবাইকে একসাথে নিয়ে কাজ করা। জুলাই বিপ্লবে যেভাবে আমরা ঐক্যবদ্ধভাবে রাজপথে নেমেছিলাম, আমাদের কমন গোল ছিল এবং গ্রেটার আমাদের হচ্ছে পারপাস ছিল। এখন এই নতুন বাংলাদেশ বিনির্মাণ করার জন্য আমরা প্রতিটি ক্যাম্পাসে সবাইকে একসাথে নিয়ে ঐক্যবদ্ধভাবে আমরা কাজ করব। ক্যাম্পাস আর চাঁদাবাজি ও পূর্বের ঠিকানা হবে না বলে ঘোষণা দেন সাদিক কায়েম। ক্যাম্পাসগুলোতে কখনো আর টেন্ডারবাজের ঠিকানা হবে না, ফাও কাওয়ার ঠিকানা হবে না। তারেক মাহমুদ সুজন, দেশ টিভি, ঢাকা। এবার আইডিএলসি জনতার ভোট। সুন্দরবনের গহীনে নদী বেষ্টিত প্রত্যন্ত দ্বীপ গোলাখালী, যেখানে বসবাস শতাধিক ভোটারের। প্রকৃতির সাথে লড়াই করে টিকে থাকেন যারা, নির্বাচনের সময়ে তারা ভোট দেন কিভাবে, নেতা নির্বাচন নিয়েই বা তাদের ভাবনা কি, তা জানতে জনতার ভোট নিয়ে এমন দুর্গম এলাকায় যায় দেশ টিভি। গোলাখালীর ভোটারদের প্রত্যাশা নিয়ে সাতক্ষীরা প্রতিনিধি শরীফুল্লাহ কায়সারকে সঙ্গে নিয়ে জান্নাতুল মোহনার প্রতিবেদন ক্যামেরায় ছিলেন। কি ভালো মন্দ কোনো কথাও বলিনি যে তোমাকে এই হবে তোমাকে এই দেবো, কেউ কোনোদিন বলিনি। ছোট ছোট বাচ্চারা নদী পার হয়ে যাওয়া, নদী পার হয়ে আসা, এ খুব কষ্টকর। আমাদেরও নিজেদেরও তো শান্তি করে আমরা থাকতে পারিনি যে বাচ্চাদের পাঠিয়ে যে কি অসুবিধা হবে। এমন প্রত্যন্ত জনপদে কিভাবে ভোট দেয় মানুষ, কিভাবেই বা পৌঁছায় নির্বাচনী সরঞ্জাম? ভোট দিতে আমরা যাইতে হয় ওই স্কুলে যাইতে হয়, নদী পাড়িয়ে যাইতে হয়, ওই ট্রলারে নিয়ে যাই, খাই পাড়িয়ে যাই, নিজেরা হাঁটিয়ে যাই। প্রকৃতির সাথে প্রতিনিয়ত লড়াই করা এখানকার মানুষেরা যেমন সাহসী তেমনি সচেতন। এবার ভোট দিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণের অংশী হতে চান তারা। যদি আমরা নির্বাচনটা ভালোভাবে করতে পারি তা সেইটা আমার ভাগ্যে ভালো। আমাদের সুবিধা অসুবিধা জন্য আমাদের দেখতে পারে এইরকম লোকের ভোট দিচ্ছে, আমরা মারা কাটা খাবো এরকম লোকের ভোট দিয়ে। এখন যে সরকার আসুক আমাদের একটা যেন সাইকেল সেন্টার করে দেয়। প্রায় 14 বছর পর পাকিস্তানের সঙ্গে সরাসরি ফ্লাইট চালু করতে যাচ্ছে বাংলাদেশ। আগামী 29শে জানুয়ারি ঢাকা করাচি রুটে ফ্লাইট পরিচালনার মধ্য দিয়ে শুরু হচ্ছে আকাশপথের সংযোগ স্থাপন। সব প্রস্তুতি এর মধ্যে শেষ। বিশেষজ্ঞরা বলছেন সরাসরি বিমান যোগাযোগের মধ্য দিয়ে দুদেশের সম্পর্ক আরও দৃঢ় হবে। আলিমুজ্জামান সাফওয়ানের রিপোর্ট। বাংলাদেশ ও পাকিস্তানের রাজনৈতিক প্রেক্ষাপট ও কূটনৈতিক সম্পর্ক দীর্ঘ সময় শীতল থাকায় 2012 সালের পর বন্ধ ছিল দুদেশের মাঝে সরাসরি বিমান চলাচল। 5 আগস্ট পরবর্তী অন্তর্বর্তী সরকার ক্ষমতায় আসলে ফের ঘনিষ্ঠ হয় দুদেশের সম্পর্ক। এরপরই বাংলাদেশ সফরে আসে দেশটির পররাষ্ট্রমন্ত্রী সহ একাধিক উচ্চপদস্থ কর্মকর্তারা। দুদেশের উচ্চ পর্যায়ে কয়েক দফা বৈঠকের পর এবার চালু হতে যাচ্ছে ঢাকা করাচি রুটে সরাসরি ফ্লাইট। এরই মধ্যে পাকিস্তান সিভিল এভিয়েশন কর্তৃপক্ষ রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান বাংলাদেশ এয়ারলাইন্সকে ফ্লাইট চলাচলের যাবতীয় অনুমতি দিয়েছে। বিমানের সূচি অনুযায়ী আগামী 29শে জানুয়ারি থেকে সপ্তাহে 2টি ফ্লাইট চলাচলের কথা জানিয়েছে বিমান কর্তৃপক্ষ। ধরে আমরা ঢাকা করাচি ঢাকা ফ্লাইটটা চালু করার জন্য কাজ করে যাচ্ছি। আমাদের কাজ প্রায় শেষ পর্যায়ে আসছে। এখন কর্তৃপক্ষের থেকে সিদ্ধান্ত ফাইনাল করা হয়েছে যে আগামী জানুয়ারি মাসে 29 তারিখ থেকে আমরা ফ্লাইটটা চালু করতে পারবো। বিশ্লেষকরা বলছেন ভারতের সঙ্গে সম্পর্কের টানপোড়েনের মধ্যে বাংলাদেশ পাকিস্তান আকাশপথের যোগাযোগ নতুন মাত্রা যোগ করবে। ভারতের সাথে বাংলাদেশে যখন যেহেতু অনেক ব্যাপারে এখন হচ্ছে সম্পর্ক একটা অবনতি হয়েছে, পাকিস্তান থেকেও দেখা গেছে যে কূটনৈতিকভাবে বাংলাদেশের সাথে এনগেজ করার একটা প্রবণতা
এটাও আগের চেয়ে এখানে হয়তো এখানে বেশ বেড়েছে। তো সেই অর্থে আমি বলবো যে এটারই ধারাবাহিকতাতে আমরা দেখছি হচ্ছে যে ডিরেক্ট এখানে ফ্লাইটটা হওয়াতে যাতে হচ্ছে যে ট্রাভেলটা এখানে হচ্ছে আরো ইজি হয়ে যায়। সরাসরি ফ্লাইট চালু হলে অনেকটাই কমে আসবে যোগাযোগ খরচ, যার ফলশ্রুতিতে নতুন সম্ভাবনা তৈরি হবে বাণিজ্য ও পর্যটন খাতে বলে মনে করছেন এই বিশ্লেষক। ট্যুরিস্টরা বা পর্যটকরা হয়তো বা পাকিস্তানেও যাবে এবং পাকিস্তান থেকে কিছু পর্যটক যদি বাংলাদেশে আসে, এই একটা সম্পর্ক আছে। এবং যদি পিপল টু পিপল কন্ট্যাক্ট হয় তাহলে ব্যবসা বাণিজ্য বা বিনিয়োগ এগুলোতে হয়তো বা কিছু অগ্রগতি হতে হবে। তবে বাংলাদেশ পাকিস্তান সম্পর্ক কতটা দৃঢ় হবে তা অনেকটাই নির্ভর করবে নির্বাচিত সরকারের উপর। আলিমুজ্জামান সাফওয়ান, দেশ টিভি, ঢাকা। প্রাথমিক সরকারি শিক্ষক নিয়োগ পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের চেষ্টার অভিযোগে 2 জনকে আটক করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার বিকেলে ঢাকার পাবলিক সার্ভিস কমিশন পিএসসি ভবনের সামনে থেকে তাকে আটক করা হয়। যৌথ বাহিনীর হেফাজতে থাকা মাহবুবের দেয়া তথ্যে প্রশ্ন ফাঁস চক্রের হোতা বিল্লাল হোসেনকে টাঙ্গাইল থেকে গ্রেফতার করে র্যাব। অভিযোগ রয়েছে শুক্রবার শিক্ষক নিয়োগ পরীক্ষা সামনে রেখে প্রশ্নপত্র দেওয়ার কথা বলে চাকরি প্রত্যাশীদের কাছ থেকে টাকা আদায় করার চেষ্টা করেছিল এই চক্র। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশ্নপত্রের ক্রেতা সেজে অভিযান চালিয়ে মাহবুবকে আটক করা হয়। যেহেতু প্রায় 50 থেকে 60টা সার্টিফিকেট বিলালের বাসায় পাওয়া গিয়েছে, তো আমরা আশা করছি আসলে এখানে অনেকেই এই প্রতারণার শিকার হয়েছে এবং শিকার হতে যাচ্ছিল। তাদের কাছে কিন্তু আমরা কোনো পরীক্ষার প্রশ্ন পাইনি। তারা মানুষকে প্রশ্ন ফাঁস করবে বলে তাদের কাছে টাকা নেওয়ার চেষ্টা করছিল। তাদের কাছে কিন্তু কোনো প্রশ্ন ফাঁস হয়নি। আমরা যে থানায় দিয়েছি আর ইনভেস্টিগেশন করা গেলে আসলে অনেক কিছু আরো জানা যাবে, যেটা আমরা এখন পর্যন্ত জানতে পারিনি। যুক্তরাষ্ট্রে প্রবেশের আবেদনের ক্ষেত্রে বাংলাদেশি নাগরিকদের ভিসা বন্ড বা জামানত আরোপের বিষয়টি দুঃখজনক ও কষ্টদায়ক হিসেবে মন্তব্য করেন পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেন। নিরাপত্তার কারণে ভারতীয় পর্যটকদের জন্য বাংলাদেশি ভিসা সীমিত করা হয়েছে বলেও জানান তিনি। মুক্তা মাহমুদের রিপোর্ট। যুক্তরাষ্ট্রে ভিসা নীতির নতুন সিদ্ধান্ত অনুযায়ী বাংলাদেশ সহ মোট 38টি দেশের ভিসা আবেদন প্রক্রিয়ায় বাধ্যতামূলক জামানত হিসেবে জমা দিতে হবে বড় অঙ্কের অর্থ, যার পরিমাণ হতে পারে $5,000 থেকে সর্বোচ্চ $15,000 পর্যন্ত, যা কার্যকর হবে আগামী 21 জানুয়ারি থেকে। মঙ্গলবার দেশটির পররাষ্ট্র দপ্তর থেকে এ তালিকা প্রকাশ করা হয়। বৃহস্পতিবার বিকেলে পররাষ্ট্র মন্ত্রণালয়ে এ নিয়ে কথা বলেন পররাষ্ট্র উপদেষ্টা তৌহিদ হোসেন। বলেন, আমেরিকার ভিসা বন্ডের তালিকায় বাংলাদেশের নাম যুক্ত হওয়া দুঃখজনক, তবে এর দায় কোনোভাবেই অন্তর্বর্তীকালীন সরকারের নয় বলে মন্তব্য করেন তিনি। দেশের উপর এরকম নিষেধাজ্ঞা আরোপ করে সেটা প্রতি বাংলাদেশ থাকবে, এটা আমার কাছে খুব অস্বাভাবিক মনে হচ্ছে না। সমস্যাটা এই 1 বছরের সৃষ্টি হতো, আমি তাও বলতাম যে এই সরকারের কিছু দায় দায়িত্ব আছে। এই পদ্ধতি চলছে দীর্ঘদিন ধরে। পলিসিগত দায় দায়িত্ব যদি কারো থাকে সেটা হলো পূর্ববর্তী সব সরকারের আছে, সেটাকে আমরা পরিবর্তন করতে পারিনি, পরিবর্তন করা সম্ভব না, কারণ মানুষের এই নড়াচড়া বন্ধ করার সাধ্য এই সরকারের নাই। বলেন, তালিকা থেকে নাম বাদ দিতে কূটনৈতিক আলোচনা অব্যাহত থাকবে। সাধারণ পদ্ধতিতে আমরা যাব, চেষ্টা করবো যেন এটা থেকে আমাদেরকে অব্যাহতি দেওয়া। ট্রাম্প প্রশাসনের রেমিটেন্স ভিসা ভ্রমণের ক্ষেত্রে কড়াকড়ি আরোপ বাংলাদেশের জন্য চাপ হিসেবে দেখছেন বিশ্লেষকরা। আমাদের জন্য এটা মোটো স্বস্তির কথা না, এবং যুক্তরাষ্ট্রে যারা হচ্ছে বৈধভাবে যারা এখানে ট্রাভেল করতে ইচ্ছুক বা পর্যটনে করতে ইচ্ছুক বা নিজেদের আত্মীয় স্বজন দেখা করার জন্য ইচ্ছুক, তাদের জন্য কিন্তু একটা বাড়তি খরচ হয়ে যাবে। রেমিটেন্সের যে এখানে 1% ট্যাক্সটা হয়েছে, এটার জন্য আমাদেরকে এখানে মানসিক প্রস্তুত হতে হবে যে আমাদের রেমিটেন্সের যে ইনফ্লোটা আছে এটা হয়তো বা নেগেটিভলি এফেক্টেড হতে পারে। ভারতে বাংলাদেশি ক্রিকেটার ও দর্শকদের নিরাপত্তা নিয়েও উদ্বেগ জানান পররাষ্ট্র উপদেষ্টা। একজন ক্রিকেটার, তার নিরাপত্তা যদি দেওয়া সম্ভব হয়, সে কারণেই তো তাকে ফেরত দেওয়া হয়েছে অস্টেনসিভলি। তাহলে আমার এই যে টিম যাবে, শুধু টিম যাবে না, টিমের সমর্থকরা তো যাবে, খেলা দেখতে যাবে লোকজন, তাদের নিরাপত্তা প্রশ্ন আছে। আমরা কি করে বিশ্বাস করবো যে তারা নিরাপদ থাকবে? জানান, নিরাপত্তাজনিত কারণেই দেশটির দিল্লি, কলকাতা ও আগরতলায় অবস্থিত বাংলাদেশের মিশনগুলোতে সাময়িকভাবে ভারতীয় ভিসা দেয়া বন্ধ রাখা হয়েছে। মুক্তা মাহমুদ, দেশ টিভি, ঢাকা। এক সময়ের খরস্রোতা চন্দনা নদী হারিয়েছে তার যৌবন। প্রভাবশালীদের দখলের মহোৎসবে অস্তিত্ব সংকটে পড়েছে কুষ্টিয়ার ভেড়ামারার নদীটি।
পানি প্রবাহ বন্ধ করে নদীর দুই পাশে বাঁধ দিয়ে করা হচ্ছে মাছ চাষ, চলছে ধান সহ বিভিন্ন ফসলের চাষাবাদও। নাহিদ হাসান তিতাসের রিপোর্ট। কুষ্টিয়ার ভেড়ামারা উপজেলার উপর দিয়ে প্রবাহিত পদ্মার শাখা নদী চন্দনা। একসময় যে নদীতে চলত পালতোলা নৌকা স্টিমার, সেই নদী এখন পরিণত হয়েছে মরা খালে। প্রভাবশালীদের দখলে অস্তিত্ব সংকটে পড়েছে নদীটি। পানি প্রবাহ বন্ধ করে নদীর দুই পাশে বাঁধ দিয়ে প্রভাবশালীরা করছেন মাছ চাষ, চলছে ধানসহ বিভিন্ন ফসলের চাষাবাদও। ভাষা দিয়ে একটা মানুষ এদিক ওদিক করে মানে খায়, এটা আমরা দেখি। লোকজন গোসল করবে কোন জায়গায়, এখন এই নদীর ভিতরে আপনার পায়খানা টাঙ্কি করে ছাড়ি দিচ্ছে। স্থানীয়দের অভিযোগ, প্রভাবশালী জানবার হোসেন ও তার লোকজন নদীতে বাঁধ দিয়ে করছেন মাছ চাষ, ফলে কমে গেছে নদীর পানি প্রবাহ। নদীটি দখলমুক্ত করতে প্রশাসনের কাছে অভিযোগ দিয়েও মিলছে না কোনো সুরাহা। আমরা এমন অবস্থায় আছি, একটা যে মাছ ধরে খাবো সেটাও পারি না। অমুক নেতা এটুক দখল বানা দিয়ে, অমুক নেতা এটুক দখল। এটা সরকার থেকে ডাক হয়, প্রতি 3 বছরে ডাক দেয়। জানবার চেয়ারম্যানের নেতৃত্বে এরা ডাক না দিয়ে সব এমনি সব মাংনা খাচ্ছে। তবে দখলের বিষয়টি অস্বীকার করছেন অভিযুক্ত জানবার হোসেন। বলছেন ইওনো অফিস থেকে ইজারা নিয়ে মাছ চাষ করছে স্থানীয় বেকার যুবকেরা। 17 বছর আওয়ামী লীগের লোকজন খাইছে, এটা হচ্ছে হলো বিশাল পানাবাজি ছিল এখানকার বেকার ছেলেবেলে করেছে। তাহলে ইওনো অফিস থেকে এরা দরখাস্ত দিয়ে লিজ নিয়ে বেকার ছেলেবেলে আবাদ করার জন্য ওই পানা তোলে। এদিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলছেন নদীটি কারো কাছে ইজারা দেননি তারা। ইওনো অফিস থেকে কোনো লিজ দেওয়া হয়নি। যদি কেউ মাছ চাষ করে থাকে অবৈধভাবে, তাহলে আমরা সেগুলা অবশ্যই ব্যবস্থা নিব। স্থানীয়রা বলছেন দখলদারদের হাত থেকে গুরুত্বপূর্ণ এই নদীটি দ্রুত পুনরুদ্ধার করা না গেলে হুমকির মুখে পড়বে পরিবেশ ও জীববৈচিত্র্য। নাহিদ হাসান তিতাস, দেশ টিভি, কুষ্টিয়া। সাপ্তাহিক ছুটির দিনে বরগুনার বাজারে মাছের দামের পরিস্থিতি জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী রিয়াজ আহমেদ মুসা। মুসা, মাছের দাম কেমন দেখছেন এবং ক্রেতা বিক্রেতারা কি বলছেন জানাবেন। অসংখ্য ধন্যবাদ। আমি এখন দাঁড়িয়ে আছি বরগুনা পৌর বাজারে, সব থেকে যে বড় পাইকারি বাজার, সেই পাইকারি বাজারে শীতকালীন যে মাছ, বিশেষ করে যে সাগরের মাছ, সেই সাগরের মাছের সরবরাহ বাড়ায়, দাম কিন্তু আজ আমরা বাজার ঘুরে যেটি দেখেছি কেজি প্রতি 50 থেকে 100 টাকা কমেছে। এবং শীত মৌসুমে সাধারণত শীতের যে মাছ, সাগর থেকে যে মাছ আসে, সেই মাছের দাম সাধারণত কমই থাকে। আমি যদি একটু মাছের দাম বলি, পোয়া মাছ আজকে 350 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তপসে মাছ, যেটি এই এলাকার খুবই জনপ্রিয় মাছ, সেটি 700 টাকা কেজি ধরে আজকে বিক্রি হচ্ছে। এছাড়াও চিংড়ি মাছ বিক্রি হচ্ছে 1200 টাকা এবং রুই মাছ 280 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এবং রূপচাঁদা মাছ, যে রূপচাঁদা মাছের সরবরাহ আজকে ভালো থাকার কারণে সেটি গতকাল যেটি 800 টাকা ছিল, আজকে সেটি 600 টাকা ধরে বিক্রি হচ্ছে। কোরাল মাছ 900 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। তেলাপিয়া মাছ 180 টাকা এবং পাঙ্গাস মাছ যেটি চাষ এবং নদীর এবং আকার এবং প্রকার ভেদে সেটি কিন্তু চাষের মাছ, সেটি 190 টাকা বিক্রি হচ্ছে। এবং এছাড়া সাগরের এবং নদীর যে পাঙ্গাস মাছ, সেটি কিন্তু 700 থেকে 800 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। এছাড়া কোরাল মাছ আজকে কিন্তু 600 টাকা কেজি ধরে বিক্রি হচ্ছে। ইলিশ মাছের সরবরাহ আজকে কিছুটা কম, সে কারণে দাম বেশি। বিশেষ করে সাগরের ইলিশ মাছের দাম কেজি প্রতি 13 থেকে 1400 টাকা বিক্রি হচ্ছে। এবং নদীর যে মাছ, সেটি কিন্তু নদীর যে ইলিশ, সেটিও কিন্তু কম থাকার কারণে দাম বেশি। নদীর ইলিশ 1 কেজির যে ইলিশ, সেটি কিন্তু 2500 থেকে 3000 টাকা অবধি বিক্রি এখানে হচ্ছে। আমরা ক্রেতা বিক্রেতাদের সাথে কথা বলেছি। আজকে ক্রেতার পরিমাণও বেশি এবং বিক্রেতার পরিমাণও বেশি থাকার কারণে মাছের চাহিদা এবং দামের পার্থক্য কারণে কিন্তু ক্রেতা বিক্রেতার মধ্যে একটু মিশ্র প্রতিক্রিয়া কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এই ছিল বরগুনা থেকে আমার কাছে সর্বশেষ। মুসা, আপনাকে ধন্যবাদ। দর্শক, সহকর্মী মুসা জানাচ্ছিলেন মাছের বাজারের বিস্তারিত। দিনরাতের তাপমাত্রার গড় ব্যবধান কমছে প্রায় 1 দশক ধরে। আবহাওয়াবিদরা বলছেন এর ফলে ঘন কুয়াশা বেড়ে যাচ্ছে, কমছে রৌদ্রোজ্জ্বল দিনের সংখ্যা। বিশেষজ্ঞরা বলছেন এর সঙ্গে বায়ু দূষণেরও সম্পর্ক আছে। এভাবে তাপমাত্রার পার্থক্য কমে আসায় মানুষের স্বাস্থ্য ও কৃষির উপর বিরূপ প্রভাব পড়ছে। কাজী শাহেদের রিপোর্ট।
70 বছরের উপাত্ত বিশ্লেষণ করে আবহাওয়া অধিদপ্তর দেখছে দিন রাতের বা সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান মোটামুটি একই ধারায় ছিল। 1997 সালের পর এর ব্যত্যয় ঘটে। তাপমাত্রার এ ব্যবধান কমতে শুরু করে গত ডিসেম্বরে একদিনেই ঢাকার সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার ব্যবধান 72 বছরের মধ্যে সবচেয়ে কম পাওয়া গেছে। চলতি বছর এখন পর্যন্ত শৈত্যপ্রবাহের সংখ্যা তুলনামূলক কম, কিন্তু কুয়াশাচ্ছন্ন থাকছে বেশিরভাগ দিন। এ কারণে শীত বেশি অনুভূত হচ্ছে। দূষণগুলি হয় এগুলি কিছুটা ইনফ্লুয়েন্স করে, কারণ পার ইয়ারে আমরা বায়ুমণ্ডলে যত রকম পার্টিকেলগুলি সাসপেন্ডেড অবস্থা থাকবে, যখন তাপমাত্রা কমে আসবে এই সাসপেন্ডেড পার্টিকেলগুলি পানির সাথে জলীয় সাথে মিশে একটু বাধা সৃষ্টি করে সূর্যের রশ্মি পৃথিবীতে ভূপৃষ্ঠে পৌঁছানোর ক্ষেত্রে। চেঞ্জিং ক্লাইমেট অব বাংলাদেশ শীর্ষক গবেষণায় দেখা গেছে শীতকালে সূর্যের কিরণকালের সময়ও কমেছে। এ কারণেই মূলত কুয়াশা বাড়ছে। গত কয়েক বছর ধরে সূর্যকিরণ কম পাওয়া যাচ্ছে রংপুর বিভাগে। এখানেই বাড়ছে শীতজনিত রোগে মৃত্যুর হার। আনহেলদি হিউমিলেশন করতেছে নেচারকে, যার ফলে নেচারের সাথে যে সমন্বয় করা দরকার এটা কিন্তু মানুষ করতে পারছে না, যার ফলে সার্টেন বিশেষ বিশেষ এলাকাতে, বিশেষ করে আমাদের মতো দেশে যেভাবে নেচার তার জন্য উপযোগী পরিবেশ করেছিল সেটা। এই শীতটা যদি কন্টিনিউ করে তাহলে কৃষির জন্য কিন্তু বিরাট একটা মারাত্মক প্রভাব বিস্তার করবে, এবং এই যে শীতের যদি কুয়াশা যত বেশি হবে আমাদের শীতকালীন যে ফসল সরিষা, গম, আলু, পেঁয়াজ এটার মারাত্মক একটা ক্ষতিগ্রস্ত হবে। দানাদার ফসল যেমন মসুর থেকে শুরু করে বিভিন্ন ক্রপে যেগুলো ফ্লাওয়ারিং টাইম এখন চলছে, এই ফসলগুলো লো টেম্পারেচারের কারণে পোলেন ঠিকমতো জার্মিনেশন করতে পারে না, পোলেন ভায়াবিলিটি কমে যায়, পোলেন টিউব ফর্মেশন না হওয়ার কারণে ফার্টিলাইজেশন হয় না এবং ফ্রুট সেটিং হয় না। জলবায়ু পরিবর্তনের এ ধারা প্রকৃতির ওপর নির্ভরশীল। মানুষকে এর সঙ্গে মানিয়ে চলার পরামর্শ বিশেষজ্ঞদের। কাজী শাহেদ, দেশ টিভি, রাজশাহী। বাড়ছে শীতের প্রকোপ, এ নিয়ে বিস্তারিত জানাতে যুক্ত হচ্ছেন যশোর থেকে সালাউদ্দিন সাগর। সাগর, আপনার কাছে শীতের এই বিষয়ে কি তথ্য আছে আমাদের জানাবেন। ধন্যবাদ বুবলি আপনাকে। আপনি যেমনটা বলছিলেন, আসলে দক্ষিণ পশ্চিমের জেলা যশোরে কিন্তু শীতের তীব্রতা অনেকটা বেড়েছে। গত ভোর 6টা পর্যন্ত কিন্তু যশোর আবহাওয়া অফিস যশোরের তাপমাত্রা রেকর্ড করেছে 10 ডিগ্রি সেলসিয়াস এবং বাতাসের গতিবেগ ছিল কিন্তু প্রতি ঘন্টায় 14 কিলোমিটার করে। হালকা থেকে মাঝারি এই যে বাতাসটা উত্তর পশ্চিম দিক থেকে প্রবাহিত হচ্ছে, এতে করে আসলে শীতের যে প্রভাব এটা কিন্তু একেবারে জেকে বসেছে। সবচেয়ে বেশি বিপাকে পড়েছেন কিন্তু শ্রমজীবী মানুষ যারা রয়েছেন তারা। আমি হাসপাতালগুলোতে খবর নিয়েছি, হাসপাতালগুলোতে আসলে এই অবস্থায় শীতজনিত রোগের সংখ্যা বেড়ে যাওয়ার কারণে কিন্তু আসলে শয্যা সংকুলন দেখা দিয়েছে। চিকিৎসকদের কিন্তু এই সময় ভালো একটা বেগ পেতে হচ্ছে ট্রিটমেন্ট দিতে গিয়ে। যশোর জেনারেল হাসপাতালটি 250 শয্যা বিশিষ্ট হয়, রোগী ভর্তি হচ্ছে প্রায় 1000 খানিক। এই কারণে কিন্তু ফ্লোরেও রোগী থাকতে হচ্ছে, কারণে রোগীদেরও দুর্ভোগ বাড়ছে। তবে এই সময় সবচেয়ে বেশি আক্রান্ত হচ্ছে কিন্তু শিশু এবং বৃদ্ধরা। ডায়রিয়া, ঠান্ডা, কাশি, জ্বর এই জাতীয় রোগগুলো কিন্তু এই সময় বেশি দেখা দিচ্ছে। তো চিকিৎসকরা এই সময় কিন্তু যারা হার্টের রোগী রয়েছেন এবং শ্বাসকষ্টের যাদের আছে তারা উচ্চ ঝুঁকিতে রয়েছেন বলে আমাদেরকে জানিয়েছেন। তো আমি এই বিষয়ে একটু আপনার কাছে জানতে চাই যে আসলে শীতের প্রভাব কেমন যশোরে, কেমন আছেন আপনারা এই সময়? যশোরের শীতের প্রভাব অনেক বেশি, অন্যবারের থেকে অনেক তুলনামূলক অনেক বেশি। এই মনে করেন যে অসুস্থ বাবা মা, শিশু বাচ্চাদেরকে নিয়ে অনেক সমস্যার ভিতরে আছি, এবং কি পশুগুলা নিয়েও বিপদে। দুইটা ছাগলেরই ঠান্ডা লেগে গেছে, মানে এত ঠান্ডা, মানে আমরা তো কথা বলতে পারছি, পশুরা তো তা বলতে পারছে না। যশোরের অবস্থা খুবই খারাপ। এখন প্র্যাকটিক ভাবে হচ্ছে, এখন এটা মেনে নেওয়া লাগবে, এছাড়া তো আর কিছু করার নাই। ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। আপনি যেমনটা শুনছেন আসলে মানুষের পাশাপাশি কিন্তু প্রাণীগুলো কিন্তু এই সময়টাতে আসলে শীতের যে প্রকোপ এটাতে কিন্তু অসুস্থ হয়ে পড়ছে। তো এই ছিল আমার কাছে যশোরের সর্বশেষ। বুবলি। সাগর, আপনাকে ধন্যবাদ। দর্শক, একই বিষয়ে জানতে গাইবান্ধে চলে যাব, সেখানে আছেন সহকর্মী SM মইনুল হুদা। হুদা, শীতের বিষয়ে আপনার কাছে কি তথ্য আছে? সেখানকার নিম্নবিত্ত মানুষদের অবস্থা কেমন দেখছেন জানাবেন। জি বুবলি, আপনাকে অনেক ধন্যবাদ। আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি সদরের বোয়ালি ইউনিয়নের আলাই নদীর পারে।
আমাদের এই শীতের যে তীব্রতা উত্তরবঙ্গের গাইবান্ধাও একইভাবে বিরাজ করছে। গাইবান্ধায় শীতের তীব্রতা রাতের শীতের সঙ্গে দিনের যে সূর্যের আলো কয়েকদিনের শীতের যে তীব্রতার কারণে দিনের যে সূর্যের আলো এটা কিন্তু আপনার তেমনটা চোখে পড়ে না, এবং সেই কারণেই কিন্তু আপনার এখানকার যে নিম্ন আয়ের মানুষ, খেটে খাওয়া মানুষ, দিনমজুর, তাদের অনেকটাই কষ্টে তাদের জীবন পার করতেছেন। এবং এই শীতের কারণে গাইবান্ধার বয়স্ক এবং শিশু, বৃদ্ধ এদের কিন্তু আপনার হচ্ছে শীতজনিত যে ঠান্ডা, কাশি, ডায়রিয়া এই রোগগুলো কিন্তু আপনার বেড়েই চলেছে। এবং আমরা যতটুকু জানতে পেরেছি যে গাইবান্ধায় এই 7টি উপজেলায় সরকারিভাবে ত্রাণ ও দুর্যোগ মন্ত্রণালয়ের যে আপনার শীতের যে বরাদ্দ, সেই তুলনায় কিন্তু আপনার 20,000 কম্বল বিতরণ করা হয়েছে, যা তুলনামূলকভাবে খুবই কম। সেই তুলনায় আপনার গাইবান্ধায় যে শীতের যে আপনার তীব্রতা, এর কারণেই আপনার যারা নিম্ন আয়ের মানুষ তারা কিন্তু আপনার সকালবেলা তাদের কাজে যেতে পারতেছে না। এবং